আর একটা কথাই বলতে পারি, সত্যি মানে ভীষণ খারাপ লাগছে বলতে, যে এই রাজ্যে জন্মগ্রহণ হওয়াটা মানে জন্মগ্রহণ করাটাই হয়তো আমার অপরাধ হয়ে গেছে। তাহলে এই গোটা পরিস্থিতির জন্য এক এবং একমাত্র দায়ী স্কুল সার্ভিস কমিশন, স্কুল শিক্ষা দপ্তর এবং এই সিস্টেম। দেখুন, সুপার নিউমারি পোস্টের ক্ষেত্রে কীরকম হবে, যে বিভিন্ন রকমভাবে কোশ্চেন করা হয়েছিল যে সুপার নিউমারি পোস্ট আদৌ করতে পারে কিনা বা করলে কাদের জন্য করা হয়েছে, সেই উত্তর কিন্তু এরা সঠিকভাবে দিতে পারেনি। ফলস্বরূপ এটাও নাল অ্যান্ড ভয়েড হয়েছে। তো সাময়িক স্বস্তি তো অবশ্যই, এবং এই রায়টা সম্পূর্ণ স্বস্তি বা সম্পূর্ণ স্বস্তি আমরা তখনই পাবো যখন আমরা নিজেদের স্কুলে নিজেদের জায়গায় গিয়ে নিজেদের কর্মটা করবো, তবেই আমাদের যোগ্যতার পরিপূর্ণ পরিমাপ। রাজনীতিবিদদের বলবো, যা আপনারা রাজনীতি করুন, আমরা আবার এখানে বসবো, আপনারা এসে এখানে মায়া কান্না কাঁদবেন, ছবি তুলতে আসবেন, এ ফুটবলের মতো লাথি মেরে ওখানে পাঠাবে, ও ফুটবলের মতো লাথি মেরে এখানে পাঠাবে, আর আমরা চুপচাপ বসে দেখবো। এখানে শাসকের আইন চলছে, আইনের শাসন উঠে গেছে। আইনের শাসন থাকলে তো আজকে রাস্তায় আমাদের পড়তে হতো না। শাসক তিনি তার মনের মতন করে একটা আইন প্রণয়ন করছেন নিজেদের মধ্যে, এবং সেইটাকে আমাদের উপর আরোপ করছে, আর তার পেনাল্টি দিতে হচ্ছে আমাদের এই যুব সমাজে যারা আমরা ডিজার্ভিং ক্যান্ডিডেট। এটা তো আমরা অভিযোগ করে এসেছি, এবং সেই কারণে তো আজকে ধর্মতলাতে ধর্নাতলে কনভার্ট হয়েছে। বারবার সরকারের দৃষ্টি নিক্ষেপ করার কথা বলেছি, আমরা উদাহরণ দিয়ে বলেছি চাকরি চুরি হয়েছে, চাকরি বিক্রি হয়েছে, যোগ্যদেরকে চাকরি জায়গায় দিন এবং অযোগ্যদেরকে রিমুভ করুন। সরকার তো শোনেনি, আমাদেরকে ন্যায়ালয়ে যেতে বাধ্য করেছে। কেন সরকার করেছে? আমরা চাকরির পরীক্ষা দেবো, যারা কোয়ালিফাই করব তারা চাকরি করব, যারা পাবো না পরবর্তীতে পরীক্ষা দেবো। কেন তারা এটা শোনেননি? শুনে তো নেই। উপরন্তু আমরা দেখেছি দিনের পর দিন সেই সমস্ত অযোগ্য ক্রেতা শিক্ষককে সরকার দপ্তর থেকে সেগুলোকে আড়াল করা হয়েছে। কোট আনকোট মুখ্যমন্ত্রী একসময় বলেছিলেন কারোর চাকরি খাবেন না। আজকে কি পরিণতি হচ্ছে? আজকে কোথাও গিয়ে সকলের জীবন আজকে চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে। এর দরকার, এই দায় নিতে হবে সরকার, স্কুল সার্ভিস কমিশন, পর্ষদ, সকলকে। আজকে এর দ্বারা দুটো জিনিস পরিষ্কার হচ্ছে, হ্যাঁ দুর্নীতি করে চাকরি হয়েছিল, 2 যোগ্যরা বঞ্চিত হয়েছিল, 3 আজকে পশ্চিমবঙ্গের মুখে একেবারে কালি, শিক্ষা জগতের কালি লাগিয়ে দিল এই বর্তমান সরকার আর পর্ষদ। একথা আমরা অস্বীকার করতে পারবো না। তাই এখনও আপনাদের মাধ্যমে অ্যাপিল থাকবে সরকারের কাছে, আপনারা নিজেদেরকে শুধরে নিন, আর যারা অযোগ্য তাদেরকে রিমুভ করুন, যোগ্যদেরকে নিয়োগ দিন, পশ্চিমবঙ্গের কালি থেকে মুক্ত করুন, আমাদের জীবন যন্ত্রণা থেকে মুক্তি দিন। আদালত থেকে বলা হচ্ছে 3টে দিক ছিল খোলা। এক হচ্ছে রিট পিটিশন বাতিল করা, সেকেন্ড যারা টেন্টেড ক্যান্ডিডেট আর নন টেন্টেড ক্যান্ডিডেট এর মধ্যে একটা বিভাজন করে কোথাও গিয়ে নিয়োগটা দেওয়া, কিন্তু সে দুটো সম্ভব হয়নি। থার্ডলি তাই এই যে 2016 সালের প্যানেল সেটা বাতিল করতে হলো। কি বলবেন? এইটা একটা জানেন তো বহুমুখী করাপশান, নট অনলি আপনার ওই ওএমআর শিট ট্যাম্পার্ড, বহুমুখী রিজার্ভ, এর মধ্যে অনেক কিছু আছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে একমাত্র এইটাকে ঠিক করতে পারত কারণ স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা দপ্তর, শিক্ষামন্ত্রী এবং সর্বোচ্চ মুখ্যমন্ত্রী। কেন বলছি কথাটা দেখুন, এটা অর্গানাইজড হয়েছে কোন জায়গায়, ডিজাইনড হয়েছে কোথাও, একটা সরকারি প্রতিষ্ঠানে বসে। সরকারি প্রতিষ্ঠানকে স্কুল সার্ভিস কমিশন, স্কুল শিক্ষা দপ্তর। আপনাদের কাছে সমস্ত যেটা আছে, আপনাদের যেই বহুমুখী দুর্নীতি, আপনারা তো এটা অনায়াসে এগুলোকে ঠিক করতে পারতেন, কিন্তু তো আপনারা করেননি। সেখানে গিয়ে কোথায় মুড়ি মিছড়ি এক করে দিয়ে আজকে গোটা সিস্টেমকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিল। এই দায় বর্তমানকে নিতেই হবে, এটা নিয়ে কোনো সিস্টেমকে নিতেই হবে। তার জন্য কি হচ্ছে, আজকে যারা চাকরি করছে, হয়তো বা আমি একটা ব্যক্তিগত পার্সপেক্টিভে বলছি, আমি ওর মধ্যে অনেকেই ডিজার্ভিং ক্যান্ডিডেট আছে, তাদের চাকরি আজকে চ্যালেঞ্জের মুখে। যারা ক্রেতা শিক্ষক তারা তো গেলই, তার সাথে প্যারালালি কি হচ্ছে, যারা সত্যিকারের যোগ্য, যারা আজ 1000 থেকে 500-600 যেখানে যান, তাদের জীবন যন্ত্রণাকে আপনারা মৃত্যু সম করে দিয়েছেন। তাহলে এই গোটা পরিস্থিতির জন্য এক এবং একমাত্র দায়ী স্কুল সার্ভিস কমিশন, স্কুল শিক্ষা দপ্তর এবং এই সিস্টেম। কেন পারেননি? ওই একই কথা আসছে তো। এইটা হলো বহুমুখী করাপশান, একটা স্টেজে নয়। শুধু যে এরা কোনো নিয়ম মানছে না, নিয়োগ সংক্রান্ত যে আইন আছে, কারণ এখানে শাসকের আইন চলছে, আইনের শাসন উঠে গেছে। আইনের শাসন থাকলে তো আজকে রাস্তায় আমাদের পড়তে হতো না। শাসক তিনি তার মনের মতন করে একটা আইন প্রণয়ন করছেন নিজেদের মধ্যে, এবং সেইটাকে আমাদের উপর আরোপ করছে, আর তার পেনাল্টি দিতে হচ্ছে আমাদের এই যুব সমাজে যারা আমরা ডিজার্ভিং ক্যান্ডিডেট। এটা কোন সুস্থ সমাজ ব্যবস্থা হয় আপনারাই বিচার করুন, এটা হয় না।
তাতে আবারও বলছি, সরকার সদিচ্ছা থাকলে এই সমস্যাটা এতদূর দিদি গড়ায় না। এই সমস্যাটা এই জায়গায় আনলোই সরকার নিজে হাতে করে। স্কুল সার্ভিস কমিশন তার একটা অবিচ্ছেদ্য অংশ, কিন্তু এখনো পর্যন্ত আরও যে বিভিন্ন জায়গা আছে, এটা তো একটা মঞ্চ না। এছাড়াও প্রাথমিক আছে, গ্রুপ ডি আপনার যেটা হলো সরকার মুখ্যমন্ত্রী নিজস্ব দপ্তর, সেইগুলোতেও এখন তো ওনারা শুধরে নিতে পারে। প্রাইমারি আজ 32,000 চ্যালেঞ্জের মুখে। 32,000কে কেন প্যানেল রিভিল করতে বলেছেন আমাদের প্রাক্তন বিচারপতি, কেন করা হলো না? আপনারা যখন বলছেন যে আপনারা ঠিকঠাক ধোয়া তুলসী পাতা, তাহলে কেন করছেন না? নিয়োগ যদি ঠিক হয়, কারণ ওর মধ্যেও রয়েছে। তার মানে এই যে এসএসসি যে কাজটা করেছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই পদাঙ্ক অনুসরণ করেছে, তারা যদি ন্যায় এবং নিষ্ঠাবান হতো, যে ধরে নিত যে এটা একটা যারা নির্দিষ্ট করেছে তারা সেটাকে তাহলে রিমুভ করে শুধরে নিতে পারছো, কোথায় সে সদিচ্ছা দেখছে না? সেই ন্যায়ালয় থাপ্পড় খাচ্ছে আর এইরকম হচ্ছে, তাতে পুরো সিস্টেম এরকম গুড়িয়ে যাচ্ছে। এটা তো হয় না কোনো সুস্থ সমাজে। আজকে আদালত থেকে রায় দেওয়া হয়েছে এই যে সুপার নিউমেরারি যে পোস্ট ক্রিয়েশন ক্যাবিনেটের, সেই পোস্ট ক্রিয়েশন বহুবার এর আগে আইনজীবীরা আদালতে বলেছেন যে সেই পোস্ট ক্রিয়েশন কোথাও গিয়ে বেআইনি। আজকে আদালত থেকে রায় দেওয়া হলো এই সমস্ত ক্যাবিনেটের যারা এই পোস্ট ক্রিয়েট করেছিলেন তাদের উপরে সিবিআই তদন্ত করবে। কি বলবেন? একদমই তাই। যে দাবিগুলো করা হচ্ছিল, তখন যখন বিচারপতি বলুন আইনজীবীরা মুভ করছেন, তাদেরকে বলা হচ্ছিল কোট আনকোট বায়াসড, তারা যেন কোথাও গিয়ে একটা রাজনৈতিকভাবে বিষয়টা দেখাচ্ছিল না, এটা সামাজিকভাবে দেখতে হবে। এর সামাজিক অভিঘাত আছে, সামাজিক অভিঘাত এটা দেখুন। আজকে যারা চাকরি পায়নি তারা কিন্তু কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়, আবার যারা করছে তারা নয়। এখানে একদম অনৈতিক, অবৈধভাবে, বেআইনিভাবে চাকরি বিক্রি হয়েছে। এমনকি শুধু তা না, নিয়োগ সিস্টেমটাকেও মেনটেন করা হয়নি আইনসঙ্গতভাবে। তার পেনাল্টি দিতে হচ্ছে কাদের? আমাদের মতন সাধারণদের। এটা কেন হবে? আজকে এই একটা সুস্থ সমাজ ব্যবস্থায় আমরা তো এরকম পশ্চিমবঙ্গকে চিনতাম না, কিন্তু আজকে দুর্ভাগ্যের এবং পরিতাপের আমাদের দেখতে হচ্ছে। আবারও আপনাদের মাধ্যমে অ্যাপিল করব, রাজ্য সরকার তথা প্রাথমিক শিক্ষা দপ্তর, আপনারা শুধরে নিন, আপনারা ডিজার্ভিং ক্যান্ডিডেটকে কাজ দিন। সদিচ্ছা দেখালে এই সমস্যা মেটা কোনো ব্যাপারই না। আবারও বলছি, সরকারি প্রতিষ্ঠানে বসে দুর্নীতি হয়েছে। মানে খবরটা দেখে আমি স্পিচলেস হয়ে গেছি কিছুক্ষণের জন্য। আমার মনে হচ্ছিল আমি আমার মধ্যে নেই, কারণ আমি নিজে জানি এবং ঈশ্বর সাক্ষী আছে যে অত্যন্ত কঠোর অধ্যবসায়ের মাধ্যমে পড়াশোনা করেছি। আমার পড়াশোনাটা আর 5 জনের থেকে আলাদা, ভীষণই আলাদা। তো সেই কষ্ট করে পড়াশোনা করে র্যাঙ্ক করে রীতিমতো আমি যখন ইন্টারভিউ দিই, আমি বলছি আজ, সেই ইন্টারভিউ বোর্ডে যারা ছিলেন তারা বলেছিলেন স্কুলে একজন ভালো টিচার পাবে। সেখান থেকে সেই রিপোর্ট নিয়ে আমি স্কুলে এসেছি, এবং স্টুডেন্টদের তরফ থেকেও আমার প্রতি কোনো সেরকম খারাপ কোনো মানে ভীষণ ভালো সম্পর্ক। সেই জায়গায় আমি ভাবতে পারছি না যে এরকম একটা চলে একটা রিপোর্ট দিয়ে দিল, সবাই ক্যান্সেল হয়ে গেল, 26,000 ছেলে বেকার হয়ে গেল। মানে এটা কি ধরনের রায়? আমরা কোন রাজ্যে বাস করছি? আমরা কোথায় আছি? মানে কার কাছে যাব? আমরা অন্যায় করলে আমরা আদালতের কাছে যাই যে সেখানে ন্যায় বিচার পাবো, কিন্তু এখানে তো ন্যায় হচ্ছে না। যারা অন্যায় করছে তাকে খুঁজে পাচ্ছে না বলে, যারা ন্যায় দোষ নেই তাদেরকে অন্যায়ের পথে ছুড়ে দেওয়া হলো। আজ আমরা কোথায় যাব বলুন না? আমরা তো পুরো অন্ধকারে তলিয়ে যাচ্ছি। আজ আমাদের মা বাবা আছে, অনেকের ফ্যামিলি আছে, তাদের সন্তান আছে, তারা কি করবে? একজনের উপর অনেকে নির্ভরশীল। আজ কি হবে তাদের? আজ বলা হচ্ছে নতুন করে নাকি পরীক্ষা দেওয়া হবে, কিন্তু সেই পরীক্ষা দেওয়ার জন্য যে মানসিক একটা স্টেবিলিটি দরকার, সেই স্টেবিলিটি কি আছে এই 26,000 ছেলেমেয়ের? তারা কি পারবে সেই পরীক্ষাটা দিতে, সেই লড়াইটা করতে? সেই স্পিরিটটা কি আছে আমাদের? কিভাবে থাকবে বলুন না? হঠাৎ করে এক মুহূর্তের মধ্যে আমরা বেকার হয়ে গেলাম। আজ কিচ্ছু নেই, আজ নতুন করে হারাবার কিছু নেই আমাদের, শেষ। কোথাও গিয়ে কি দায়টা এসএসসির নয়? ডেফিনেটলি দায়ী আছেন। আমি তো বলছি, আমি কার কাছে যাব? এসএসসির কাছে যাব? আমি এসএসসিকে দায়গ্রস্ত করবো, নাকি মুখ্যমন্ত্রীকে করবো, নাকি অন্য কোনো রাজনৈতিক পার্টিকে করবো, নাকি কোর্টকে করবো? আমি নিজেই খুঁজে পাচ্ছি না। আমরা আজকে পুরো অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছি। কার কাছে যাব? সুপ্রিম কোর্টে যাবো, ঠিক আছে, চ্যালেঞ্জ করে যাচ্ছি, কিন্তু সেখানেও কি হবে আমরা অনিশ্চিত, আমরা জানি না। আর একটা কথাই বলতে পারি, সত্যি ভীষণ খারাপ লাগছে বলতে, যে এই রাজ্যে জন্মগ্রহণ করাটাই হয়তো আমার অপরাধ হয়ে গেছে, অথবা এই দেশে জন্মগ্রহণ করাটা অপরাধ হয়ে গেছে। এর বেশি কিছু বলার নেই আমার। এখানে আমাদের সংবিধানেও তো বলা আছে যে 5 জন যদি দোষী হয় তার দোষ মাফ করা যেতে পারে, কিন্তু একজন ন্যায়গ্রস্ত মানুষকে কোনো রকমই দোষী সাব্যস্ত করা যায় না। কিন্তু এখানে তাহলে আমাদের যার মহামান্য আদালত তো সংবিধানের নিয়মও উল্লঙ্ঘন করছেন।
আমার তো তাই মনে হচ্ছে। যে দোষী তাকে যেভাবে অনেক প্রসেস আছে তার মাধ্যমে মানে তাকে প্রমাণ করা যেতে পারে। প্রয়োজন হলে তাদের আরেকটা পার্সোনালিটি টেস্টও হতে পারে, দেখা যাক যাদেরকে মানে হচ্ছে দোষী তারা কিভাবে পড়াচ্ছে, তাদের রেজাল্ট আছে, অনেক কিছু আছে মাধ্যম। যদি চাওয়া হতো তাহলে এটা করা যেতে পারতো, কিন্তু তার জন্য 26,000 ছেলেকে কি ওই মাসুলটা গুনতে হতে পারে? আপনারা বলুন না, 26,000 ছেলে শুধু নয়, আমাদের ফ্যামিলি আছে, আমাদের বয়স্ক মা আমার পাশেই আছে, আমার বাবা আরও বয়স্ক, আরও আছেন। না, রায় তো নিঃসন্দেহে ঐতিহাসিক, কারণ আমরা প্রথম দিক থেকেই একই কথা বলে আসছিলাম যে নিয়োগ প্রক্রিয়াতে ভীষণ রকমের একটা দুর্নীতি হয়েছে। সেটা প্রথমে সিঙ্গেল বেঞ্চ, তারপরে ডিভিশন বেঞ্চ, সেখানে একের পর এক জায়গায় যারা দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেয়েছে তারা প্রকাশিত হয়েছে ক্রমশ। তো আজকের দিনে যে মানে যারা বাধ্য চলে গেল চাকরি থেকে, তো আমরা তো সাধুবাদ জানাচ্ছি যে এটা অনেক আগেই চলে যাওয়া উচিত ছিল, এবং আমরা যারা যোগ্য তাদের অনেক আগেই স্কুলে যাওয়া উচিত ছিল, এই বলবো আজকের দিনে দাঁড়িয়ে। বিচারপতি গঙ্গোপাধ্যায় যখন আপনাদের এই রায় দিয়েছিলেন এর আগে, তারপরে উনি ইস্তফা দেন। কোথাও গিয়ে যেন আজকে দেখা গেল দেবাংশু বসাকের এই যে রায়, কোথাও গিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় সেই রায়ের সাথে সাহায্য করে। আচ্ছা দেখুন, ব্যাপার হচ্ছে যে যেটা সত্য সেটা মঙ্গল গ্রহ গেলেও সত্য হবে, এটাই স্বাভাবিক। তো জাস্টিস গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে যেটা সত্য ছিল, আর আমাদের ডিভিশন বেঞ্চে সেটা সত্য আছে, সত্যর কোনোদিন অপলাপ করা যায় না, সেটা বারবার প্রমাণিত হয়েছে, সেটা আজও প্রমাণিত হলো, এ নিয়ে কোনো সন্দেহ থাকতে পারে না। বিচারপতি দেবাংশু বসাক বলছেন প্রায় 17 রকমভাবে মাল্টিফোল্ডেড দুর্নীতি হয়েছে। সেটা তো আমরা প্রথম থেকেই বলে আসছি, যদি আরও পরত এগুলোকে আরও বেশি খনন করা হয়, খোদিত করা হয়, তো আরও বেশি অনেক কিছু দুর্নীতি বেরোবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আদালতের কাছে 3টি পথ খোলা ছিল। এক হচ্ছে রিট পিটিশন বাতিল করা, সেকেন্ড হচ্ছে যারা টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট তার মধ্যে একটা বিভাজন করে কোথাও গিয়ে একটা সিলেকশন করা। কিন্তু এত মাল্টিফোল্ডেড দুর্নীতি যে সেই দুটো অবস্থাকে কোথাও গিয়ে কার্যত বাদ দিয়ে এই তৃতীয় যে পন্থা মানে প্যানেল বাতিল করার সিদ্ধান্ত, 2016 সালে সম্পূর্ণ প্যানেল বাতিল করার সিদ্ধান্ত সেটা নেওয়া হবে। দেখুন, একটা ব্যাপার হচ্ছে যে একটা মেশিনারি চলতে গেলে সত্যের আশ্রয় ছাড়া তো চলতে পারে না। মিথ্যা দিয়ে কতদিন একটা মেশিনারি চলতে পারে? তো সত্যকে প্রতিষ্ঠা করার জন্য বিচারপতিরা যেটা সবথেকে সঠিক মনে করেছেন সেটাই করেছেন। আর বিচারপতির সিদ্ধান্ত নিয়ে তো আমরা কিছু বলতে পারি না, কারণ সত্য যেদিকে বিচার সেদিকেই যাবে, এটাই নিয়ম, কারণ আমাদের 3টে পিলার সেভাবেই দাঁড়িয়ে রয়েছে। বড় একটা দুর্নীতি আদালত থেকে বলা হলো যে সুপার নিউমেরারি পোস্ট যে ক্রিয়েট করা হয়েছিল ক্যাবিনেটের তরফ থেকে, তার এর আগে আইনজীবীরা সবসময় চ্যালেঞ্জ করেছিলেন এটা যে এই পোস্ট ক্রিয়েশন সম্পূর্ণভাবে বেআইনি। আজকে আদালত থেকে রায় দেওয়া হলো যারা এই পোস্ট ক্রিয়েট করেছিলেন তাদের উপরও সিবিআই তদন্ত করবে। দেখুন, সুপার নিউমেরারি পোস্টের ক্ষেত্রে কীরকম হবে যে বিভিন্ন রকমভাবে কোশ্চেন করা হয়েছিল যে সুপার নিউমেরারি পোস্ট আদৌ করতে পারে কিনা, বা করলে কাদের জন্য করা হচ্ছে, সেই উত্তর কিন্তু এরা সঠিকভাবে দিতে পারেনি, ফলস্বরূপ এটাও নাল অ্যান্ড ভয়েড হয়েছে। তার থেকে বলা হচ্ছে যে বিভিন্নভাবে দুর্নীতি করা হয়েছে, যেরকম ধরুন র্যাঙ্ক জাম, তারপরে ওয়েমারশিপ ম্যানিপুলেশন, তারপরে ধরুন কোথাও গিয়ে রিজার্ভেশনটাকে মাথায় না রাখা, তারপরে ধরুন মহিলা পুরুষ এই যে বিভাজন মাথায় না রাখা, এরকমভাবে সমস্ত। আচ্ছা, একদম ঠিক কথা যে ব্রোশিয়ারে যেভাবে উল্লেখ ছিল যে কতটুকু কোন ক্যাটাগরি পাবে, কতটুকু জেনারেল পাবে, বা সেখানে এসসি এসটি সংরক্ষণ কতটা আছে, ফিমেল কতটা আছে, মেল কতটা আছে, সেগুলো সব জায়গায় ভায়োলেশন করা হয়েছিল, র্যাঙ্ক জাম্প করা হয়েছিল। এরকম অনেকেই হয়েছে যে র্যাঙ্ক হচ্ছে 89, সে হয়তো অনেক আগে চাকরি পেয়েছে, কিন্তু তার আগের অনেকে আছে যারা চাকরি পায়নি, এগুলো তো হয়েছে, রাগ ছাড় হয়েছে। আমরা তো বলবো যে এই ওয়েটিং প্যানেলগুলোকে যদি আবার ভালো করে স্ক্রুটিনি করা হয়, এর আরও অনেক বেশি তথ্য পাওয়া যায়। একদমই তাই। সব থেকে বড় কথা যে এতদিন পরে আমরা এটুকু যে প্রথম দিক থেকে যে কথাটা বলে আসছিলাম যে দুর্নীতি হয়েছে, সেটা এতদিন পরে হলেও সেটা সপ্রতিষ্ঠিত হলো। সেটা শুধু একটা জায়গাতে নয়, সিঙ্গেল বেঞ্চে, তারপরে ডিভিশন বেঞ্চ, এবং যদি আমরা বকলমে দেখি তাহলে সুপ্রিম কোর্টও হয়তো সে কথাটা মেনে নিতে বাধ্য হবেন যে দুর্নীতি হয়েছিল, এবং দুর্নীতিটা হয়েছিল একদম পরিকল্পিতভাবে, যেখানে শুধু একটা শ্রেণীর মানুষকে শুধুমাত্র অর্থের বিনিময়ে তাদেরকে সুযোগ পাইয়ে দেওয়া হয়েছে। দেখুন, এই রায় আমাদের যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে একটা কি বলবো অভিশাপ নেমে আসলো। প্রথম কথা, আমরা যে অযোগ্য আমরা জানতে পারলাম না, আমাদের কোনো আত্মপক্ষের সমর্থন দিল না। একটা রায় আসলো, আমাদের নিয়ে কোনো কথাই ছিল না, হঠাৎ করে একটা রায় আসলো, আমরা অযোগ্য হয়ে গেলাম, প্রথম কথা। এবার দ্বিতীয় কথা হচ্ছে যে যখন সিবিআই নাইসা থেকে যে হার্ড ডিস্কের যে তথ্যগুলো উদ্ধার করেছে, সেখানে যে 785 ওএমআর শিট কারচুপি হয়েছে প্লাস 57 জন এক্সপায়ারি প্যানেল থেকে,
তাহলে এই সংখ্যাটা তো সিবিআই উদ্ধার করে কোর্টকে জানিয়েছে। তাহলে এই সংখ্যাটা বাদ দিয়ে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা তো যোগ্য পরিষ্কার বোঝা যাচ্ছে। তাদের নাম্বারটা হার্ড ডিস্কে একই আছে, কমিশনের ওয়েবসাইটে একই আছে। শুধু যারা কারচুপি করেছে তাদের নাম্বারটা হার্ড ডিস্কে 2 বা 0 ছিল, সেটা বেড়ে কমিশনের ওয়েবসাইটে 52 হয়েছে। কিন্তু বাকি যেগুলো সংখ্যা আছে সেগুলো তো হার্ড ডিস্কে একই আছে, কমিশন ওয়েবসাইটেও তাই আছে। তাহলে দুধ কা দুধ এখানে পানি হয়ে গেল। মানে কে চুরি করেছে কে চুরি করেনি বেরিয়ে গেল। তারপরেও একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড তো আছে, যেখানে 6000 কি 6500 বা 5000 সংখ্যাটা আমি জানি না, হতে পারে 6000, সেই সংখ্যাটা যখন চুরি করেছে, বাকি 19000 তো একদম জেনুইন ক্যান্ডিডেট আছে, যারা কোনো রকম রিটেন এক্সামে বসেছে, তারপরে আপনার রিটেন এক্সামের পরে ভেরিফিকেশানে এসছে, ভাইভা অ্যাটেন্ড করেছে, টাইপ টেস্ট দিয়েছে। এটা আমাদের কথা বলছি। এরপরে আমাদের মেরিট লিস্ট হয়েছে, এমপ্যানেলড হয়েছি, স্কুল কাউন্সিলিং হয়েছে, সব হয়েছে। এর মধ্যে সিবিআইকে চোর বাঁচতে দেওয়া হয়েছে। সিবিআই চোর বাঁচবে কারা? কমিশনকে সঠিক যোগ্য ক্যান্ডিডেটদের তথ্য দিতে হবে, কমিশন দেবে কোর্টকে। তাহলে এখানে আমাদের কি দোষ হলো? আমরা তো কোনো অন্যায় করিনি। যাদের তথ্য দেওয়ার তারা দেবে, যারা চোর খোঁজার তারা খুঁজবে। আমাদের এখানে কি ভূমিকা আছে? আমরা কি করেছি? আমাদের চাকরিটা চলে গেল, আমরা সুইসাইড করব, এছাড়া আমাদের আর কোনো গতি নেই। বিচারপতি দেবাংশু বসাক বলছেন পুরো চালটাই যখন কাপড়ে ভর্তি, সেখান থেকে ফ্রেশ চাল বাঁচা সম্ভব ছিল না। সেটা ওনাদের ব্যর্থতা। তার জন্য তার মানে একজন দোষ করেছে, তার জন্য 3 জনকে ফাঁসি দিয়ে দেবে? আমাদের সংবিধানের উৎসটা কি আছে? ন্যায় বিচার। আমাদের সংবিধানের লেখাই তো রয়েছে যে উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া। আমাদের মানুষের জন্যই তো সংবিধানটা রয়েছে। আমরা ন্যায় বিচার, একজন যদি দোষী ছাড়া পেয়ে যায়, তার থেকে বড় কথা একজন নির্দোষ যদি শাস্তি পায়, এর থেকে বড় অসুবিধার কিছু নেই। তাই তো হচ্ছে। 5000 চোরের জন্য 19000 যোগ্য ক্যান্ডিডেট বাতিল হবে? এটা কোনো দেশের রায় হতে পারে? এটা পলিটিক্যাল এবং ইচ্ছা করে করা হয়েছে। এটা ইচ্ছা করে করা হয়েছে। আজকে বুঝতে পারছে না, কালকে আমরা এসএসসি কমিশনের কাছে যাব, হাইকোর্ট দরকার হাইকোর্টে যাবে, তার সামনে গিয়ে আমরা কেরোসিন তেল ঢেলে নিজেরা জ্বলে পুড়ে মরবে। কে দায়িত্ব নেবে? আমাদের ফ্যামিলির একজনের বউ বাচ্চা মা সব আমাদের উপর ডিপেন্ডেন্ট। কে দায়িত্ব নেবে আমাদের? এই রায়টা হলো জঘন্য একটা রায়, যেখানে নির্দিষ্ট হয়ে গেছে কারা এক্সপায়ারি প্যানেল, কারা ওএমআর কারচুপি করেছে। তারপরে কি করে চাল বাঁচা যাচ্ছে না? কে কাকে টেন্ডার দিয়েছে, কে কাকে টেন্ডার দেয়নি, সে দায়িত্ব কি আমাদের? মানে আমরাই চাকরি করব, আমরাই ঠিক করে দেবো? আগে আমাদের অযোগ্য বলে প্রমাণ করুক যে আমরা অযোগ্য। আগে আত্মপক্ষের সমর্থন দিক, কোর্ট ডাকুক, আমাদের নিক। আমি তো নিজে 4টে চাকরি পেয়েছি। সেন্টারের চাকরি পেয়েছি, একটা ওয়েস্ট বেঙ্গল কারিগরি ভবনের চাকরি পেয়েছি, স্কুল গ্রুপ ডি পেয়েছি, ক্লার্কের চাকরি পেয়েছি। আমি চেন্নাই বলে আমি জয়েন করিনি, আমি এইটাকে বেছে নিয়েছি। আমি যদি জানতাম এটা এরকম হবে, আমি জয়েন করতাম। আমি আপনাকে এখনই আমার সমস্ত ডকুমেন্টস দেখাতে পারি। 17টা চাকরির পরীক্ষায় ক্র্যাক করেছি আমি। আজকে আমার এই অবস্থা কেন? আমি মেধাবী নই? আজকে আমার চাকরি বাতিল হয়ে যাচ্ছে। আর কোর্টের এরকম ফালতু জাজমেন্ট, এটা কোনো জাজমেন্ট? 5 জন চোরকে বাঁচতে গিয়ে আমার সবাইকে বাতিল করে দিতে হবে? এসএসসিকে শাস্তি দিক। এসএসসি ভুল করেছে, এসএসসি শাস্তি পাবে, আমরা কেন পাবো? আমরা সুইসাইড করব। রাজনীতিবিদদের বলবো, যারা আপনারা রাজনীতি করুন, আমরা আবার এখানে বসবো, আপনারা এসে এখানে মায়া কান্না কাঁদবেন, ছবি তুলতে আসবেন। এ ফুটবলের মতো লাথি মেরে ওখানে পাঠাবে, ও ফুটবলের মতো লাথি মেরে এখানে পাঠাবে, আর আমরা চুপচাপ বসে দেখব। আমরা সুবিচার চাইছি। আমরা চাই ডিভিশন বেঞ্চ আমাদের কথাটা শুনে অন্তত রায় পাল্টাক। যদি বুঝতে পারে যে হ্যাঁ কিছু অন্তত যোগ্য আছে, কিছু না 19000 যোগ্য আছে, এদের ফ্যামিলির মুখ তুলে অন্তত রায়টা চেঞ্জ করে যারা অযোগ্য তাদের বিরুদ্ধে স্টেপ নিক এবং যোগ্যদের ইমিডিয়েটলি কাজে ফেরার নির্দেশ দিক। তাদের ওএমআরকে খতিয়ে দেখে, বরঞ্চ ওএমআরকে খতিয়ে দেখার রায় দিক। হার্ড ডিস্কে যে কপিগুলো আছে, আমরা যারা যোগ্য ক্যান্ডিডেট আছি তাদের ওএমআরের সাথে তাদের কমিশনের নাম্বারগুলো মিলিয়ে দেখুক, সেখানে কোনো ডিস্টরশন হয়েছে কিনা, সেখানে কোনো গাফিলতি হয়েছে কিনা, সেটা বলতে পারতো। ওএমআরগুলোই ক্যান্সেল করে দিলে তাহলে কী হলো? আর কোথায় বঞ্চিত চাকরি প্রার্থী বা কে রইল? যারা বলছিল বঞ্চিত বঞ্চিত বঞ্চিত, তাদের সুবিচার দেবে আদালত। তাদের এই রায়ের ফলে তো যা শুনতে পাচ্ছি, পুরো প্যানেল ক্যান্সেল, মানে পুরো ওএমআরই বাতিল। তার মানে পরীক্ষাটাই বাতিল। ওএমআর বাতিল মানে কি? যে সমস্ত বঞ্চিত চাকরি প্রার্থী রয়েছে তারা তো ওই কারচুপি করা লোকের জায়গায় স্থলাভিষিক্ত হতেন। যদি ওএমআর রিএভ্যালুয়েট হতো, তার মানে পরীক্ষাটাই যদি বাতিল হয়ে যায়, ওএমআরই যদি বাতিল হয়ে যায়, তাদেরও নতুন করে পরীক্ষায় বসতে হবে। তার কি গ্যারান্টি আছে যে আমরা তাদের সাথে পরীক্ষায় বসলে আবার চাকরি পাবো? কোনো গ্যারান্টি আছে? তার পুরো পরীক্ষাটাই বাতিল হয়ে গেল।
হাইকোর্টের এই রায় আমাদের দীর্ঘ 8 বছরের যন্ত্রণার সাময়িক অবসান, সাময়িক স্বস্তি আর যোগ্যতার জয়। শুরু থেকেই আমরা যোগ্য ছিলাম, এটাই আমাদের মূলধন ছিল, এই হিসাবেই আমরা লড়াইতে নেমেছিলাম এবং আমাদের ন্যায় ব্যবস্থার বিচার ব্যবস্থার উপর শুরু থেকেই ভরসা ছিল। এই জন্য সিঙ্গেল বেঞ্চ, সুপ্রিম কোর্ট, ডিভিশন বেঞ্চ হয়ে আজকে আমরা এই রায় পেলাম। তো সাময়িক স্বস্তি তো অবশ্যই, এবং এই রায়টা সম্পূর্ণ স্বস্তি বা সম্পূর্ণ স্বস্তি আমরা তখনই পাবো যখন আমরা নিজেদের স্কুলে নিজেদের জায়গায় গিয়ে নিজেদের কর্মটা করবো, তবেই আমাদের যোগ্যতার পরিপূর্ণ পরিমাপ। শুরু থেকে একটাই কথা ছিল, দুর্নীতি হয়েছে, আমরা শুধু এটাই জানতাম। কত ফোল্ডে চুরি হয়েছে তা জানতাম না, দুর্নীতি যে হয়েছে এটুকু শুধু জানতাম। এবার কিভাবে কত ফোল্ডে চুরি করেছে সেটা তো খানিকটা কোর্ট, খানিকটা পুলিশের দেখার কথা, আর কিছুটা গভর্নমেন্টের দায়িত্ব। তো 17 রকমভাবে হোক আর 18 রকমভাবে হোক, কোর্ট যে আমাদের ভরসা রাখতে পেরেছে শুরু থেকে শেষ অবধি, তার জন্যই আমরা সাময়িক স্বস্তি এবং তাদের প্রতি ভরসা আরও রাখছে যে আজও ভারতবর্ষে ন্যায় ব্যবস্থা কথা বলে। নিয়োগ মোদের অধিকার, থামবো না কো আমরা আর, তাই তো মোরা দল বেঁধেছি নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই। নিয়োগ ছাড়া ছাড়ছি না, ধর্ণা মঞ্চ ছাড়ছি না, নিয়োগ মোদের অধিকার, নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই। তিনি বিনি টাকাটিনি প্রতিশ্রুতি বলা দিদিমণি, লজ্জা লাগা দরকার। চুরি করেছে পর্ষদার সরকার, ওই সাদা সাদা কালা কালা ওদের আসলে ফাঁকা খাতা, লজ্জা থাকা দরকার। চুরি করেছে পর্ষদার সরকার, ইনি বিনি টাকাটিনি প্রতিশ্রুতি বলা দিদিমণি, লজ্জা লাগা দরকার। চুরি করেছে পর্ষদার সরকার, ওই ধর্ণা মঞ্চ সাক্ষী রেখে নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই। মাতঙ্গিনী সাক্ষী রেখে নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই। আমাদের অধিকার কেড়ে নেবে যেখানে, এই প্রতিবাদ প্রতিরোধ গড়ে উঠবে সেখানে, এই আমাদের অধিকার কেড়ে নেবে যেখানে, প্রতিবাদ প্রতিরোধ গড়ে উঠবে সেখানে। জোরসে বলো নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই। ধর্ণা মঞ্চ সাক্ষী রেখে যোগ্য মেধার নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই। কি বলবো, বাকরুদ্ধ হয়ে গেছি। হঠাৎ করে সানডেতে সুন্দরভাবে সারাদিন কাটালাম, মানডে মর্নিংয়ে উঠলাম, সকালটা একদম অন্ধকার নেমে এলো। 2012 সালে মাস্টার ডিগ্রি করার পর 2014তে বিএড করলাম, ফ্রেশ ক্যান্ডিডেট। 16 to 18 এমফিল কমপ্লিট করলাম। ইউনিভার্সিটির প্রথম দিককার আমরা কিছুজন ক্যান্ডিডেট যারা ছিলাম, মানে আমাদের কষ্টের ব্যাপার এটাই যে আমরা ভেবে রেখেছিলাম আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির, আমাদের ইউনিভার্সিটির যা সিলেবাস ছিল তার সাথে এসএসসির সিলেবাস মোর অর লেস দ্য সেম। এত সুন্দরভাবে সিলেবাসটা সাজানো ছিল, আমরা জানতাম যে আমরা পাশ করব, বেরোবো, পরীক্ষা দেবো, এসএসসি পাবো। কিন্তু 12 সালের পর থেকে এসএসসির জন্য ওয়েট করার পরও আমরা তো এসএসসিটা পাইনি, পেয়েছিলাম 16তে। এবং আমরা ভীষণভাবে আশাবাদী ছিলাম যে আমরা পরীক্ষা দেব এবং অবশ্যই পরীক্ষায় উত্তীর্ণ হব, কারণ আমাদের প্রিপারেশনটা ছিল সেরকম মাপেরই। না কোনো দিদি, না কোনো পিসি, না কোনো জেঠু, কারুর কোনো সাপোর্ট আমাদের কাছে ছিল না, সেইভাবেই আমরা প্রিপেয়ার্ড হয়েছিলাম। কিন্তু আজকে যে রায়টা ঘোষণা করা হলো, গুটি কয়েকজন বা আমি যদি বলি গুটি কয়েকের থেকে খানিকটা সংখ্যায় বেশিও রয়েছে যারা এই সব পয়সা দিয়ে চাকরি পেয়েছিল, যেটা চলতি কথায় বলা হয়েছে মাটি দিয়ে চাকরি, এই তাদের জন্য আমরা যারা নিডি ফ্যামিলি থেকে উঠে এসেছিলাম একটা সময় এবং চাকরি পাওয়ার পর ভেবেছিলাম এরপর আমাদের লাইফস্টাইল চেঞ্জ হবে, আমরা সমাজের বুদ্ধিজীবীদের সাথে সুন্দরভাবে মিলে মিশে থাকতে শুরু করব। কিন্তু কি হলো, এক ঝটকায় আমাদের স্বপ্ন এবং আমাদের বাস্তব সবই ভেঙে গেল। এরপর তাহলে আমাদের করণীয় কি? আমরা কি ফ্যামিলি নিয়ে রাস্তায় তো বসতে পারবো না। 5 বছর 6 বছর টিচিং জব করলাম, স্কুলে ভালোভাবে পড়ালাম, ফিটফাট হয়ে মেয়েদের কাছে নিজেদেরকে রিপ্রেজেন্ট করলাম, আমাদের তাহলে এখন রোলটা কি হলো? একটাই কথা বলবো যে যারা অযোগ্য তাদের জন্য যারা যোগ্য ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ টোটাল 9, 10, 11, 12 গ্রুপ সি এবং গ্রুপ ডিতে যে প্রায় 26,000 ক্যান্ডিডেট, সেখানে প্রায় 5,000 যে ক্যান্ডিডেট রয়েছে ওনারা বলছিলেন যেটা অযোগ্য হিসেবে। তো তার জন্য বাকি যে 21,000 ক্যান্ডিডেট, এরা এখন যে একেবারে পথে হারা হয়ে বসে আছে, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। কারণ এখানে যে ন্যায় ব্যবস্থাটা, যে সবার জন্য যে ন্যায় সম্পূর্ণ ব্যবস্থা, সেটা এখানে আমার মনে হয় না যে সঠিকভাবে এটা প্রতিফলিত হয়েছে। এ কারণে আমরা চাইছি
যে এই ক্ষেত্রে আমরা উচ্চ কোর্টে যাচ্ছি, আদালত যাতে যথাযথ এটা বিচার করে যারা যোগ্য প্রার্থী রয়েছে তারা অবশ্যই যেন তাদের আগের যে অবস্থা যেমন চাকরি করছিল সেভাবে তারা যেন চাকরিটা পায়।